এখন সন্ধ্যাবেলায় যাচ্ছি আগারগাঁতে। এখানে অনেক নাকি ফুড কোর্ট বসে, তারপরে অনেক ফুটপাতে দোকান বসে, মানে মেলার মতো নাকি একটা পরিবেশ হয় এখানে। এখানে অনেকে বেড়ানোর জন্য আসে, তো এটা দেখার জন্য আসলাম। দেখি আসলে কি কি দেখা যায়। যদিও আসলে মনে হচ্ছে অনেক ক্রাউড হবে, কারণ এই যে ডানে ডানে অনেক কেকের দোকান, অনেক অনেক কত কেকের দোকান এখানে। সব বাসা থেকে হোমমেড কেক নিয়ে আসছে বিভিন্ন মহিলা মানুষ। তারা কেক এনে এখানে বিক্রি করছে। এখানে দেখাই যাচ্ছে কি পরিমাণ ক্রাউড। বামে অনেক দোকান, ডান দিকেও দোকান। এটা আমি এর আগেও শুনেছিলাম, ইউটিউবেও দেখেছিলাম যে এখানে নাকি প্রচুর ক্রাউড হয়। অনেকে এখানে বেড়ানোর জন্য আসেন, অনেক ধরনের স্ট্রিট ফুড এখানে পাওয়া যায়। তো আসলে দেখা যাচ্ছে এখানে প্রচুর ভিড়। হয়তো যত সন্ধ্যা হবে ভিড়টা আরো বাড়বে, কারণ এখানে সন্ধ্যার পরেই বেশি জাঁকজমক হয়। এখানে রাস্তার দুধারে শুধু খাবার দোকান, আর এখানে কিছু রাইড দেখা গেল বাচ্চাদের। প্রচুর খেলনার দোকান, খাবারের দোকান এখানে দেখা যাচ্ছে রাস্তার দুধারেই। একটু দেখবো আসলে কি কি এখানে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু আপনি আগারগা নির্বাচন ভবনের সামনে আসলেই এই টোটাল এরিয়া জুড়েই কিন্তু এরকম দোকান দেখতে পারবেন রাস্তার ডানে বামে। তো সামনের দিকে মনে হয় বেশি কিছু নাই। আবার আমি ইউটার্ন নিয়ে পেছনের দিকে যাব, সামনে ওইদিকে কিছু আছে দেখা যাচ্ছে। এখানে কিছু খেলার রাইড দেখলাম বাচ্চাদের। এখানে মূলত যত সন্ধ্যা হবে, মানে রাতে ক্রাউডটা আরো বেশি হয়। আর এই জায়গাটা মূলত আরো নাম করেছে কিছুদিন আগে, আপনারা অনলাইনে অনেকে দেখেছেন। ভাইরাল কেক নামে এক আপুর কেক বিক্রি দিয়ে এখানে আরো বেশি এখন ভাইরাল হয়ে গিয়েছে। আগেও ভাইরাল ছিল, বাট ইদানিং বেশি ভাইরাল। এক পর্যায়ে তো দেখলাম পরে পুলিশ এসে সব মনে হয় তুলে দিয়েছিল এখানে। তো যাই হোক, আবার সেই একই প্রেক্ষাপট এখানে তৈরি হয়ে গিয়েছে। শুধু খাবারের গন্ধই বের হচ্ছে এখানে, প্রচুর খাবারের দোকান। আর আমার যতটুকু ধারণা এখানে যত সন্ধ্যা হবে ভিড়টা আরো ততই বাড়বে এখানে। এখানে দেখেন ওখানে মাছ দেখলাম, মাছ ফ্রাই করে মানে বিক্রি করে। এই টোটাল জায়গা জুড়ে শুধু খাবারের দোকান আর খাবারের দোকান। এদিকে মনে হচ্ছে শেষ মাথা পর্যন্ত খাবারের দোকান আছে। আমি আবার সামনে থেকে ইউটার্ন নিয়ে পেছনের দিকে যাব, ওদিকে কি আছে দেখবো। এদিকে এদিকে বাম সাইডে সবই খাবারের দোকান। এই জন্য আসলে ভাইরাল বলছে এখানে, যেহেতু এত পরিমাণ খাবারের দোকান দেখা যাচ্ছে এদিকে, এবং বোঝাই যাচ্ছে যে এখানে প্রচুর ক্রাউড হয়, তা নাহলে এত দোকান এখানে হতো না। দেখেন রাস্তার দুধারে শুধু দোকান আর দোকান, অনেক ধরনের দোকান আছে এদিকে। খাবারের দোকানের কিন্তু এখানে অভাব নেই। আপনি বিশেষ করে ছুটির দিন যদি এখানে আসেন, প্রচুর ভিড় হয়, এবং যেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে কেমন ভিড়। আর এটা যত সন্ধ্যা হবে, মানে রাত হবে যত, তত আরো কিন্তু ভিড় বাড়বে। এখন মাত্র আজান পড়লো মাগরিবের, হয়তো আরেকটু পর থেকেই প্রচুর ভিড় হবে এই রাস্তাতে। তখন হয়তো স্বাভাবিকভাবে যাতায়াত করাও খুব চ্যালেঞ্জ হয়ে যাবে। তারপরে এখন আমি সন্ধ্যার সময় আসছি মূলত যে একটু দেখার জন্য এখানে কি আসলে হয়, কি কি বিক্রি করে। তো আমি এর আগেও বিভিন্ন অনলাইনে দেখেছিলাম যে প্রচুর ভিড় হয়। তো এটা আসলে বাস্তবতা দেখলাম কি পরিমাণে এখানে ক্রাউড হয়। এটা প্রতিদিনই একই চিত্র থাকে কিনা জানি না, আজকে শুক্রবার এই জন্য হয়তো একটু বেশি। মানে এখানে একটা সম্ভবত
বাচ্চাদের রাইড ছিল, এটা এখন আজকে বন্ধ আছে। কিছুক্ষণ পরেই রাস্তার উপর দিয়ে আপনি হাঁটতে পারবেন না, এত পরিমাণ ভিড় হয়ে যাবে। এবং এখানে মোটামুটি সকল ধরনের খাবারই কিন্তু আপনি পাবেন। এখানে ভিড় কত দেখছেন, এটা সম্ভবত কোনো ভাইরাল কেক ওনার দোকান মনে হয়, এই জন্য এত ভিড় ওখানে। এখানে প্রচুর মহিলা মানুষের কেকের দোকান, সব হোমমেড। এবং এটার মাধ্যমে যেটা হয়েছে যে অনেকে কিন্তু স্বাবলম্বী হচ্ছেন, নিজেরা স্বাবলম্বী হচ্ছেন, তার পরিবারকে সচ্ছল রাখার চেষ্টা করছেন। এবং সহজভাবে যেটা আমরা বলি যে নিজ পায়ে তারা দাঁড়াতে চাচ্ছেন। যারা এটা দেখছেন, ডান সাইডে দেখেন কতগুলো কেকের দোকান, এবং এই সব দোকানে কিন্তু অনার কিন্তু মহিলা মানুষ। তো মহিলারাও আসলে এখন নিজেরা স্বাবলম্বী হচ্ছেন, নিজেরাই কিছু করতে চাচ্ছেন। অনেকে আছেন হাউস ওয়াইফ, হয়তো বাচ্চা বা ফ্যামিলিকে সময় দিয়ে চাকরি করার মতো সময় থাকে না, কারণ চাকরিটা একটা নির্দিষ্ট টাইম আপনাকে দিতে হবে। যেটা ব্যবসার ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছে মতো আপনি টাইমটা ক্রিয়েট করে দিতে পারবেন যে আপনি কোন সময় ব্যবসায় টাইম দিবেন। তো এই জন্য আসলে এখন অনেক মহিলা, অনেক হাউস ওয়াইফ তারা ব্যবসার দিকে ঝুঁকছেন। তো এটা একদিক থেকে তাদের ফ্যামিলির অর্থনৈতিক কিন্তু অনেক সচ্ছল হচ্ছে। তো এখানে এখন আগারগাতে আজকে যেটা দেখার জন্য আসছিলাম যে এখানে কেমন ভিড় হয় আসলে, অথবা কি কি পাওয়া যায় সেটা দেখলাম। তো এখন যাব গুলশানে, গুলশানের দিকে যাব। তো দেখি রাস্তায় রাস্তায় এখন কি অবস্থা। আসলে যতই সন্ধ্যা হচ্ছে ততই রাস্তায় জ্যাম বেড়ে যাচ্ছে। রাস্তার মাঝখানে কি একটা দিয়ে রেখে দিচ্ছে, এখানে একটা সিটি কর্পোরেশন উচিত ছিল এটা ঢাকনা দিয়ে দেওয়া, ঢাকনাটা হয়তো ভেঙে গিয়েছে, এই জন্য আর পরে দেয় নাই। যাই হোক, আমি এখন রাইট টার্ন নিয়ে চলে যাব গুলশানের দিকে। এটা হচ্ছে এয়ারফোর্সের একটা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, যে এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। এখানে বিমান বাহিনীর অনেক বিমান আছে যেগুলো আগে ব্যবহার হতো, এখন যেটা আসলে আর ব্যবহার হয় না। আমি এর আগে এখানে এসেছি, ভালো জায়গা, বাচ্চারা খুব মজা পায় এখানে আসলে, কারণ আপনি বাস্তবে যেই বিমান সেই বিমানে উঠতে পারবেন, মানে উঠতে হবে বলতে আগে ভিতরে গিয়ে বসতে পারবেন, আপনি ককপিটে যেতে পারবেন। তো বাচ্চারা আসলে খুবই মজা পায় এবং অনেক কিছু শেখার আছে এখানে। আর অনেক সময় আছে না, আপনি প্লেনে উঠলেও তো প্লেনে সব জায়গায় যেতে পারেন না, পাইলটের কাছে যেতে পারেন না, কিভাবে প্লেন চালায় এটাও আপনি দেখতে পারবেন না। তো এখানে আসলে আপনি সেই বাস্তব অভিজ্ঞতাটা পাবেন, প্লেন কিভাবে চালায়, পাইলট কোথায় বসে, পাইলটের সামনে ড্যাশবোর্ড সবই আপনি দেখতে পারবেন। এখানে টিকিটের মূল্য খুব বেশি না, আমি যতটুকু জানি, বাট আসলে আপনি মজা পাবেন। এটুকু হয়তো আপনাকে অ্যাসুরেন্স দিতে পারি, আপনার টিকিটের টাকা বৃথা যাবে না, কারণ আপনি এখানে যা কিছু দেখবেন সবই বাস্তব, আপনি বাস্তব প্লেন দেখতে পারবেন। তো যাই হোক, এখন আমি আগারগা পার হয়ে যাচ্ছি। এই রাস্তায় আমার একটা স্মৃতি ছিল, আমি যখন ভার্সিটিতে পড়ি, তো আমার ক্লাস ছিল হচ্ছে নাইট শিফট, মানে ইভিনিং শিফটে। তো একদিন রাতে সম্ভবত রাত 9:30-10টা বাজে এদিক দিয়ে যাচ্ছিলাম, আমরা লেগুনায় যাচ্ছিলাম। তো এখানে দেখে একটা ভ্যান ড্রাইভারকে একটা সিন্ডার গাড়ি ধরছে, ধরে ওনার থেকে মোবাইল টাকা পয়সা সব পেয়ে নিচ্ছে। এটা আসলে একটু বিপজ্জনক হয়ে যায় রাতের বেলা, কারণ এখানে রাত 10টা-11টার সময় খুব বেশি মানুষের চলাচল থাকে না। আর ছিনতাইকারী আসলে দেখলে কয়েকজনই বা আপনাকে হেল্প করতে আসবে। যদিও তখন মনে হচ্ছিল যে আমরা দাঁড়ায় ওনাকে সাহায্য করতে পারতাম, বাট পারি না। এই রিজনটা হচ্ছে আমরা ছিলাম পেছনে বসে, গাড়িটা যখন জোরে টান দিতে পেছনের দিকে দেখি যে ধরছে
এক ভ্যান ড্রাইভারকে। যাক, খারাপ লাগছিল দেখে। তবে সবার উচিত সতর্কতার সাথে চলাফেরা করা, কারণ মোটামুটি যারা ঢাকা শহরে বসবাস করেন সবাই সব রাস্তা সম্পর্কে একটা ধারণা আছে, কোন রাস্তা কখন যাওয়া নিরাপদ বা কখন যাওয়া নিরাপদ নয়। তো এগুলো চিন্তা ভাবনা করে আসলে সবার চলাচল করা উচিত। আর বিশেষ করে এখন যারা অনলাইন রাইডে আমরা চলাচল করি, সবার উচিত হচ্ছে অনলাইনে গাড়ি ডাকা, মানে যেটা আমরা বলি খ্যাপে যাওয়া। খ্যাপে কখনো কেউ যাবেন না। কি জন্য? আপনি একটা বাইকে উঠলেন অথবা একটা গাড়িতে উঠলেন, আপনার কাছে কোনো ট্র্যাক নাই। যদি কোনো ধরনের আপনি কোনো বিপদের সম্মুখীন হন, আপনাকে কিভাবে ট্র্যাক করবে? কিন্তু আপনি যদি অনলাইনের মাধ্যমে কোনো গাড়ি কল করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছে একটা, আপনার পরিবার কিন্তু আপনাকে খুব দ্রুতই ট্র্যাক করতে পারবে আপনি কোথায় আছেন বা কোন গাড়িটায় উঠেছিলেন। কারণ অনেক সময় আমরা যেটা করি, খেপে যাই এই জন্যই যে অনলাইনে রাইডারে যদি যায়, অনলাইন রাইড করলে পরে হয়তো কিছু টাকা বেশি লাগে, 20-30 টাকা বেশি লাগবে। আমরা 20-30 টাকা বাঁচানোর জন্যই সরাসরি দাম দর করে একটা বাইকে যাচ্ছি। তো এটা আসলে উচিত না। এটা সবার জন্যই খুবই বিপজ্জনক। কারণ ঢাকা শহরে কখন কোন বিপদের সম্মুখীন আপনি হবেন এটা আসলে বলা মুশকিল। তো এই জন্য আমি সাজেস্ট করব, আপনারা যদি কখনো রাইড শেয়ারিং ব্যবহার করেন, তাহলে অবশ্যই অনলাইনটা বেছে নেবেন। কারণ 20-30 টাকা বাঁচানোর থেকে আপনার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। ডান সাইডে আমরা রেখে আসলাম প্রধানমন্ত্রীর কার্যালয়। এখন সামনে জাহাঙ্গীর গেট। এই যে গেটে সবগুলো যে লাইট জ্বলে আছে আপনার ট্রাফিক সিগন্যালে, এই লাইটগুলো দেখেও কিন্তু এখন ভালো লাগে। বাহিরের দেশে যেটা আমরা দেখে অভ্যস্ত, যা কিছু হবে সবগুলো এই পুলিশের ট্রাফিক সিগন্যাল অনুযায়ী সবগুলো কিন্তু গাড়ি চলাচল করে। যদিও আমাদের দেশে এটার প্রচলন খুবই কম, বাট আমি যেটা দেখছি ইদানিং ঢাকা শহরে সব সিগন্যালে কিন্তু এই লাইটগুলো স্থাপন করা হয়েছে নতুন করে। যেমন সামনে দেখছেন লাইট, সবুজ লাইট জ্বলে আছে, মানে আমরা এখন যেতে পারবো। মানে এখন কিন্তু যেটা আমরা ম্যানুয়াল ট্রাফিক বলতাম, মানে ম্যানুয়াল ট্রাফিক সিস্টেম কিন্তু নাই বললেই চলে। ম্যাক্সিমাম জায়গাতে আপনার অটোমেটিক সিস্টেম চালু হয়ে গিয়েছে। আর এটার জন্য যদি আমরা সবাই আসলে ট্রাফিক সিগন্যাল মেনে চলি, তাহলে আমাদের গ্রামে ঢাকা শহরে থাকবে ট্রাফিক মুক্ত এবং আমরাও নিরাপদে সবাই যাতায়াত করতে পারবো। শুধু ট্রাফিক পুলিশের ভয়ে, কেস খাওয়ার ভয়ে যে আমরা ট্রাফিক আইন মানবো, এটা আসলে হওয়া উচিত না। নিজের স্বার্থে, দেশের স্বার্থে ট্রাফিক আইন মেনে চলা উচিত। তো এখন মহাখালী রেলগেট সামনে, এই গাড়িটা বামে ঢুকছে কিন্তু কোনো ইন্ডিকেটর লাইট দেয় নাই। আমাদের সবার উচিত ট্রাফিক সিগন্যাল যেমন মানা, ঠিক তেমনই ড্রাইভিং করার সময় যেগুলো বেসিক রুলস আছে, এই রুলসগুলো মেনে চলা। আর আমি আমার এক বড় ভাই থেকে শুনেছিলাম যে ঢাকা শহরে আপনি যত বড় ভালো ড্রাইভারই হন, আপনার চ্যালেঞ্জ হচ্ছে আপনি অন্যের থেকে অ্যাক্সিডেন্ট না করে কিভাবে নিরাপদে গাড়ি চালাবেন। কারণ আপনি ভালো ড্রাইভার, আপনার পাশে যিনি ড্রাইভ করছেন উনি কিন্তু ভালো নাও হতে পারেন, উনি ট্রাফিক্সের সব রুলস নাও জানতে পারেন। এখন ওনার জন্য কিন্তু আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। তো এই জন্যই আপনি ভালো ড্রাইভার হলেও আপনাকে জানতে হবে একজন আনাড়ি ড্রাইভার থেকে কিভাবে নিরাপদে আপনি গাড়ি চালাবেন। কারণ দেখেন ঢাকা শহরে অনেক গাড়ি আমি দেখেছি যারা ডানে যাচ্ছে, বামে যাচ্ছে, সোজা যাচ্ছে, কারো কোনো ইন্ডিকেটর লাইট নাই, ইচ্ছা মতো গাড়ি ঢুকাই দিচ্ছে। এবং এটার জন্য কি হয়, বিভিন্ন সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হয় অনেককে, এবং এটা দুর্ঘটনার মাধ্যমে অনেকের পরিবারের কিন্তু ধ্বংস হয়ে যায়। তো এই জন্যই সবার উচিত ট্রাফিক সিগন্যাল যেমন মানা, ঠিক গাড়ি চালানোর যে বেসিক রুলস গুলো আছে এই রুলস গুলো মেনে চলা। তাহলে হয়তো আপনারা নিজেরাও নিরাপদে গাড়ি চালাতে পারবেন, নিরাপদে আপনি আপনার প্রিয়জনের কাছে ফিরে যেতে পারবেন,
ঠিক তেমনি অন্যজনও নিরাপদে তার বাসায় ফিরে যেতে পারবেন। তাই আমাদের উচিত সবার ট্রাফিক রুলস মানা এবং গাড়ি চালানোর জন্য যে বেসিক নিয়মগুলো বা রুলস আছে এই রুলসগুলো মেনে চলা। এটা হচ্ছে মহাখালী আমতলী। আমি যেহেতু গুলশান যাব এই জন্য আমতলী দিয়ে ডান দিয়ে ঢুকে যাব, গুলশান একে যাব। মহাখালী, এই মহাখালী আমতলীতেও আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ একটা সময় আমি এখানে থাকতাম, 2-3 বছর মনে হয় ছিলাম। এখানকারও বিশেষ করে যারা বাড়ির মালিক তারা ভাই প্রচন্ড, মানে কি বলবো, রাত 11টার সময় গেট লাগাই দিবে, এরপরে আসলে গেট খুলতে চায় না, কত ধরনের সমস্যা। দেখে যে পানি দিনে 2বার দিবে, এখন কি অবস্থা জানি না, বাট আমি এটা বলছি আরো প্রায় 8-10 বছর আগের ঘটনা। এখন হয়তো চেঞ্জ হলে হতে পারে, কারণ দিন শেষে কি হয়, পানির বিল যারা ভাড়াটিয়া দেয়, ভাড়াটিয়ার থেকে তো পানি বিল দেওয়া হয়, তাহলে কি জন্য পানি দিনে 1বার সারবেন 2বার সারবেন? পানি তো আপনি চাইলে একটা অটোমেটিক মেশিন লাগাই দিতে পারেন, পানির ট্যাঙ্কি ভরে গেলে মেশিন বন্ধ হয়ে যাবে, আবার যখন পানি লাগবে অটোমেটিক চালু হয়ে যাবে। যেহেতু ভাড়াটিয়াই সব পানির বিল দিচ্ছে, তাহলে আপনি কি জন্য কার্পণ্য করবেন? আর তারপরে যারা ভাড়াটিয়া তাদের উচিত পানি ব্যবহার, গ্যাস ব্যবহারে মিতব্যয়ী হওয়া, কারণ দিন শেষে পানি যখনই কম পড়বে, এক জায়গায় কম পড়া মানে এটা কিন্তু সারা ঢাকা সহ সারা দেশে একটা ইফেক্ট পড়বে। তো যাই হোক, এখন আমি মহাখালী, এটা বলে ওয়্যারলেস গেট, তিতুমির কলেজ পার হয়ে আসলাম, ওয়্যারলেস গেটের কাছে চলে আসছে। সামনে গুলশান 1। তো গুলশান একে কিছু কাজ আছে, কাজ শেষ করে আজকের মতো ব্লগ শেষ করবো। এই জায়গাটাও প্রচন্ড ক্রাউড একটা প্লেস। এখানে ছিলাম 2-3 বছর, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটায়। সামনে একটা বড় মসজিদ আছে বাম দিকে, এই মসজিদেও সম্ভবত একবার নামাজ পড়েছি। বড় মসজিদ একটা, মসজিদের নামটা ভুলে গিয়েছি যদিও। আর একটু সামনে গিয়ে বাম দিকে এই মসজিদ। ঢাকা শহরে আসলে শুক্র শনি রাত দিন বলে কোনো কথা নাই, মোটামুটি সব সময় ক্রাউড হয়েই থাকে। যেটা দেখছেন যে আজকে শুক্রবার সন্ধ্যার পরেও কি পরিমাণ ক্রাউড। তবে রাস্তায় যে পরিমাণ অটোরিকশার দেখা যাচ্ছে, এটার জন্য আসলে অটোরিকশা উল্টো পথে এসে কি জ্যামের সৃষ্টি করে। এরা কোনো রুলস তো মানেই না। এটা হচ্ছে গাউসুল আজম মসজিদ, বাম সাইডে যে বড় মসজিদের কথা বলেছিলাম এটা গাউসুল আজম মসজিদ। এটা অনেক বড় মসজিদ, ভিতরে সম্ভবত মহিলাদেরও নামাজ পড়ার আলাদা জায়গা আছে এখানে। সামনে গুলশান 1-এর লেক পার্ক, গুলশান 1-এ চলে এসেছি। যে এখান থেকে মোটামুটি গুলশানের একটা ভাইবস বোঝা যাচ্ছে, কারণ ঢাকা শহরের মধ্যে আভিজাত্য এলাকা যদি কেউ বলে তাহলে অবশ্যই গুলশানকে প্রথমে বলতে হবে। গুলশান বনানী ঢাকা শহরের আভিজাত্য এলাকার মধ্যে অন্যতম। এখানে অনেক বড় বড় ব্যবসায়িকদের বসবাস। গুলশানে একটা আজকে কেমন যেন একটু নীরব নীরব, খুব ডার্ক মনে হচ্ছে। ডান সাইডে ডিএনসিসি মার্কেট, এটা আবার পুনর্নির্মাণের কাজ চলছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে তো ব্লগ এখানে শেষ করলাম, সামনে অন্যদিন কোনো এক নতুন ব্লগে দেখাবো ইনশাআল্লাহ।